স্যার, দুটো লাশ পেয়েছি, তাও অর্ধেক অর্ধেক। একটা মেয়ে আর একটা ছেলে। স্যার, মনে হচ্ছে দুজনের বাকি অর্ধেকটা অন্য কোথাও জ্বালিয়েছে। মুখটাও একদম চেনা যাচ্ছে না, কারণ পুরোটা ঝলসে গেছে। আর লাশের পাশে কোনো প্রমাণও পাওয়া যাচ্ছে না। দাদা দেখুন, ছেলের তরফ থেকে এসেছি, তাও সসম্মানে এসেছি আপনার মেয়ের সম্বন্ধ নিয়ে। আপনারা এইভাবে আমাদেরকে ফিরিয়ে দিতে পারেন না। তুমি, হে ভগবান, তুমি তুমি এখানে কি করছো? তোমার ভালোবাসায় কি না করেছি আমি, শুধু পাইপেই উঠেনি, আজ সেটাও উঠে গেলাম। আরে বারবার শুধু তোমার কাছে আসার ইচ্ছে হচ্ছিল। তুমি পাগল হয়ে গেছো? সত্যি কথা বলুন তো, আপনারা মেয়ের জন্য কি চাইছেন? আরে না না দিদি, আপনার ছেলে তো খুবই ভালো, কিন্তু অনেক হয়েছে। প্রথমে তো মুখে জুতো মারছেন, আর তারপরে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদেরকে কি ভেবেছেন আপনি? বাজে কথা বলো না, সরে যাও। আর বাবা যদি একবার দেখে নেয় না তো। আমি তো চাই যেন উনি দেখেন। সুহাস, তাহলে এখনই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ কি না? দেখুন দিদি, এতে রেগে যাওয়ার কিছু হয়নি। আমরা আমাদের মেয়ের বিয়ে এখন দিতে চাই না। যখন দেওয়ার হবে তখন ভালো ছেলের খুঁজে আমরা তাকে বিয়ে দেবো। আরতি, 2 বছর ধরে তোমাকে আমি ভালোবাসি, একদিনও তুমি তোমার কাছে আমাকে আসতে দাওনি। কেন এরকম করো? এত ভালো একজন ছেলেকে না বলছেন, পরে এমনটা না হয় যে একেও পেলেন না। আচ্ছা, এটা তো নয় যে আপনি আপনার মেয়ের রোজগারে খেতে চাইছেন। যথেষ্ট হয়েছে, আপনি এখন যেতে পারেন। সুহাস, আমি তোমার সব কথা মেনে নিই, কিন্তু এটা আমি মানতে পারবো না। আরতি, আমি জানি যে তুমিও এটাই চাও, কিন্তু আমি এটা জানি না যে কেন তুমি নিজেকে আটকাও। আমি তোমাকে ভালোবাসি বেবি, কেন এরকম করো তুমি? কি জানি আমাদের মেয়ের ভাগ্যে কি লেখা আছে। আরে এই কি করছো তুমি? হ্যাঁ, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে সামলাও, সামলাও তুমি নিজেকে। অমাবস্যার রাতে জন্ম হয়েছিল ওর, তাই আমাদের জীবনে অমাবস্যা নিয়ে এসছে ও। ঘরে যুবতী মেয়ে থাকলে সম্বন্ধ তো আসতেই পারে। কত সম্বন্ধকে আমি বারণ করব, কজন বাপ মাকে, আর কত অপমান সহ্য করতে হবে আমাকে। কি করে রাজি হব এই বিয়েতে? বিয়ে করতে হলে তাকে প্রথমে মেয়ে হতে হয়। কিন্তু সুহাস, ভালোবাসা এসবের দরকার হয় না। বোকা, আমি তোমার সাথে মজা করছিলাম। আমি শুধু তোমার কাছ থেকে এটা জানতে চাইছিলাম যে কাল কি করছো। কিছুই না, এমনি দুদিন আমার অফিস নেই,
ঘরেই আছি, কিন্তু তুমি কেন জিজ্ঞেস করছো? কেন জিজ্ঞাসা করছি? কাল আমার আরতির বার্থডে, আর এরকম একটা স্পেশাল ডে তুমি আমার সাথে সেলিব্রেট করবে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, কেউ দেখে নিলে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে বাই। কি হয়েছে রে মা, দরজা খুলতে এত দেরি করলে কেন? এখন কে ফোন করেছিল? ওই কিছু না মা, ওই আমার বন্ধু আছে না রিনা, ওরই ফোন এসেছিল। অনেকদিন ধরে কথা হয়নি, আর কাল আমার জন্মদিন, তাই ও সেলিব্রেট করার কথা বলছিল একসাথে। আমি যাব মা? হ্যাঁ হ্যাঁ মা, নিশ্চয়ই যা। বেঁচে থাক। মা, বাবা কোনোদিনই আমার জন্মদিনে খুশি হয়নি না। এত বছর হয়ে গেল, আমার তো মনেও পড়ে না কি আমার বাবা আমাকে লাস্ট কবে উইশ করেছিল। আরে না রে মা, ভগবানের কাছে প্রার্থনা কর যেন তোর বাবার মন বদলে যায়। উনি তোকে খুব ভালোবাসেন, কিন্তু দেখান না। আরতি, হ্যাঁ আসছি। হ্যালো আরতি, কোথায় তুমি? অপেক্ষা করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি। এই তো হয়ে গেছে, 5 মিনিটে আসছি। হ্যাঁ হ্যালো, ঘরটা ভালো মতো সাজিও, আর হ্যাঁ যা যা বলেছি সেগুলো সব নিয়ে এসো, কাজে লাগবে আমার। ওকে? খুব সুন্দর লাগছে। আই উইশ ইউ ভেরি হ্যাপি বার্থডে বেবি। হ্যাঁ হ্যাঁ, এত প্রশংসা করতে হবে না। এবার বলো, আমরা যাচ্ছি কোথায়? সারপ্রাইজ আছে, একটু অপেক্ষা করে জানতে পেরে যাবে। সুহাস, এটা কোথায় নিয়ে এলে তুমি আমায়? এটাই তো হচ্ছে তোমার জন্য সারপ্রাইজ, ভয় পেও না। এটা এটা কোথায়? আই উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে আরতি। এই হলো তোমার গিফট। তুমি এনেছো, তুমি খুলে দেখাও। ঠিক আছে। সুহাস, এটা এটা কি এনেছো তুমি আমার জন্য? আমার সেক্সি ডলের জন্য সেক্সি একটা ড্রেস। না, এটা পরে দেখো একবার। সুহাস, না এখন না। আচ্ছা চলো, ঠিক আছে, আমি পরিয়ে দিচ্ছি। সুহাস, কি হয়েছে? আই লাভ ইউ আরতি। তোমাকে খুব ভালোবাসি আমি, খুব ভালোবাসতে চাই তোমাকে আমি।
আই লাভ ইউ আ লট। না না সুহাস, এটা ঠিক নয়। আমরা বিয়ের আগে আমরা এটা করতে পারি না। আরতি, কি হয়েছে নাকি? তুমি তুমি ঠিক আছো তো? কোথায় লেগেছে বলো, বলো, দেখাও আমাকে। কোথায় কোথায় লেগেছে বলো। এখানে 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 লেগেছে? আরতি, আঙ্কেল ওর কোনো ভুল নেই এতে। আমি সত্যি ওকে খুব ভালোবাসি। আঙ্কেল প্লিজ ঘরে চল, তোকে দেখাচ্ছি আমি। চল 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 তুই। আঙ্কেল ওটা কে? আরে কি করছো কি তুমি? হ্যাঁ, এত বড় মেয়ের গায়ে কেউ হাত তোলে নাকি? কি হয়েছে কি তোমার? মেয়েকে জিজ্ঞেস করো কি করেছে ও একটা ছেলের সাথে। এরকমটা তুই ভাবলি কি করে? বাবা, আমি কিছু ভুল করিনি। ওই সুহাস ও আমাকে খুব ভালোবাসে। এটা কোনো মতে সম্ভব না। জেনেও না জানার ভান করছিস তুই। তুই জানিস তুই না ছেলে নামে, না ছেলে নামে, না ছেলে নামে। কোনো ছেলের সাথে তোমার বিয়ে হতে পারে না। কাউকে তুই নারীর সুখ দিতে পারবি না। ভগবান তোমাকে এই জীবনটাই বেছে দিয়েছেন। আমার দেওয়া স্বাধীনতাকে, আমার মান সম্মান নিয়ে তুই মরণ খেলা খেলতে যাস না। তুই একবারও ভেবেছিস ও যখন আসল ব্যাপারটা জানতে পারবে তখন তোকে আপন করে নেবে? আপন করবে না, ঘৃণা করবে তোকে, ঘৃণা। বাবা, আমরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসি। ভালোবাসিস তো? ভালোবাসার মানেটা জানিস তুই? মানে জানি বাবা, আর আমি সুহাসকে ছাড়া থাকতে পারবো না। কি বলছে ও? এসব তুই কি করছিস রে মা? যেটা সম্ভব নয় সেই পদক্ষেপ কেন নিচ্ছিস মা? তুই তো মেয়ে নয় রে মা। তুই কাউকে স্ত্রীর সুখ দিতে পারবি না। আমি তো মায়া মমতায় তোকে লালন পালন করে এত বড় করেছি, আর তুই আমাদের এই দিন দেখাচ্ছিস? হ্যাঁ, তুমি চলো আমার সঙ্গে, আমি ওকে বুঝিয়ে বলবো। আর ও তেমন কিচ্ছু করবে না যাতে তোমার মান সম্মান ধুলোয় মিশে যায়। চলো। এই পৃথিবীতে প্রত্যেক মা বাবা নিজের মেয়ের বিয়ে দিতে চায়, কিন্তু তার বিপরীতে আরতির মা আর বাবা নিজের মেয়ের বিয়ে দিতে চাইতেন না। আর এমনিতেও আরতির সত্যিটা জানবার পর ওর সাথে কে বিয়ে করত? কারণ আরতি মন আর আত্মা থেকে তো মেয়ে ছিল, কিন্তু শরীর থেকে অর্ধ নারী এবং অর্ধ পুরুষ ছিল। সুহাস ওকে একজন মেয়ে ভেবে ভালোবেসেছিল, কারণ আরতি এবং তার মা বাবা তাকে সমাজের থেকে লুকিয়ে রেখেছিল। কিন্তু কতদিন এই রহস্য থাকতো? কতদিন? নমস্কার, আমি অমিত পাচৌরি।
ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আমরা আপনাদের দেখাতে চলেছি আরও এক সত্য ঘটনা। আরতি খুব ভালোভাবেই জানতো যে সুহাস ওকে ভীষণ ভালোবাসে, কিন্তু সুহাস আরতির এই সত্যিটা জানবার পর ওকে মন থেকে মেনে নিতে পারবে? সুহাস কি সবটা জানার পর আরতির পাশে দাঁড়াতে পারবে? আরতিকে আপন করতে পারবে? আরে কি হয়েছে এসব? কে তোকে মেরেছে? পড়ে গেছিলি নাকি? কি হয়েছে বল আমাকে। মা, আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, ওর নাম আরতি। দেখ বাবা, এমন লোকের কাছ থেকে না দূরেই থাক। আরতিকে খুব ভালোবাসি আমি মা, ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করার কথা স্বপ্নেও ভাবতে পারি না। ঠিক আছে বাবা, যদি তোর আরতিকে এতই পছন্দ হয় আমি যাব তোর সাথে, ওর বাবা মার সাথে কথা বলবো, ওরা নিশ্চয়ই মানবে। এত মার খেয়েও তুই শোধরাসনি দেখছি, আবার মার খেতে চলে এসছিস সেখানে। সুহাস, আঙ্কেল প্লিজ আপনি রাগ করবেন না, আমরা আপনার সঙ্গে কথা বলতে এসেছি। কোনো কথাবার্তা বলবো না। প্লিজ বাবা, ও আমাকে সত্যি ভীষণ ভালোবাসে, আমাদের সাথে এরকম করো না, আমি ওকে না পেলে মরে যাব। বন্ধ কর তোর এই ইমোশনাল ড্রামা। ওর সম্বন্ধে তুমি কিছু জানো? ওর অতীতের সম্বন্ধে? ভালোবাসা কেউ অতীত দেখে না আঙ্কেল, মানুষকে দেখে। আমার ভালোবাসাটা শুধু সম্পূর্ণ হোক, আমি আর কিছুই চাই না। আরতির অতীত নিয়ে আমার কোনো কিছু যায় আসে না, আমি ওকে কোনোদিনও কোনো প্রশ্নও করব না। আপনার মেয়েকে আমি খুব সুখে রাখবো আঙ্কেল, প্লিজ আমাকে আমার ভালোবাসা ফিরিয়ে দিন, আমি ওকে ভালোবাসি। দেখুন দাদা, আমি সুহাসের মা, ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে, আর আজকে নয়তো কালকে আপনার মেয়ের বিয়ে তো দিতেই হবে। ওদের জন্য ভাবুন। আমি আমার মেয়ের সাথে একলা একটু কথা বলতে চাই। এসো। আমি আমার এই মেয়ের বিয়েতে রাজি। থ্যাংক ইউ আঙ্কেল, কিন্তু এতে আমার একটা শর্ত আছে। আমার মেয়ের বিয়ে আমি 6 মাসের আগে দিতে পারবো না। কোনো ব্যাপার না, আমরা রাজি আছি।
আমল, এসে গেছো তুমি? হ্যাঁ, টাকা এনেছো? এই নাও, পুরো 1 লাখ আছে। চলো যাওয়া যাক। চলো তাড়াতাড়ি শুয়ে পড়ো। আরে লজ্জা পেও না, আমার কাছে লজ্জা পেলে হবে কি করে? চলো শুয়ে পড়ো। আজকের কাজ হয়ে গেছে। আমল, একটা কথা বলবো, কেউ জানতে পেরে যাবে না তো? শুধু পয়সার জোগাড়টা তুমি করো, আর বাকি সব কাজ আমার উপর ছেড়ে দাও। চলো। হ্যালো, হ্যালো, কোথায় তুমি আরতি? কখন থেকে তোমাকে ফোনে কল করছি, ফোনই তুলছো না তুমি। বাড়িতে ফোন করে জানতে পারলাম যে তুমি বন্ধুদের সাথে বেরিয়েছো। আরে সুহাস, আমার একটা বন্ধুর বাড়িতে বার্থডে পার্টি ছিল। কোন বন্ধু? ওই রিনা, যার সাথে আমি কলেজ যেতাম। আমার ফোনটা তো একবার তুলতে পারতে তুমি, তাই না? দেখো তুমি কতগুলো মিসড কল হয়ে আছে। খুব টেনশনে ছিলাম আমি। আসলে পার্টিতে ভীষণ লাউড মিউজিক ছিল, তাই তোমার ফোন আমি বুঝতেই পারিনি। সুহাস, তুমিও না, একটু বেশি টেনশন করো তুমি। অকারণে চিন্তা করি আমি। এত কষ্ট করে তোমার বাবা মাকে এই বিয়ের জন্য রাজি করিয়েছি, আর কেন হব না? হ্যাঁ, নিজের হবু বউয়ের জন্য কি আমি চিন্তা করব না? আচ্ছা, এখনই আমি তোমার বউ হয়ে গেলাম, বদমাস। চলো ঠিক আছে, আমি পরে ফোন করছি। আচ্ছা শোনো, তুমি বাড়িতে পৌঁছে গেছো তো? হ্যাঁ, এই তো ঘরের সামনেই দাঁড়িয়ে আছি। চলো, ওকে, বাই। আরে সমস্ত নিয়ম কানুন তো আপনিই করাবেন, আর কে করবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আগে নমস্কার পিসিমা। মা, মা, কি হয়েছে রে? কি তোমার মা? কি হয়েছে রে? কি অ্যাম্বুলেন্স? আমি অ্যাম্বুলেন্সে ফোন করছি। মা, মা ওঠো মা। হ্যাঁ অমল, হাই আরতি, কি ব্যাপার তোমার? এইসব কথা ছাড়ো। আজ আমার আর সুহাসের বিয়ে হয়ে গেছে। কি? এটা কি করে হতে পারে? তুমি তো বলেছিলে বিয়ের এখনো 6 মাস বাকি আছে, আর তাতে আমরা অনেকটা সময়ও পেয়ে যাব। ওর মায়ের হার্ট অ্যাটাক হয়েছে, আর তাইও চাইছিল আমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক। বাবা মানতে চাইছিল না, কিন্তু আমি সুহাসের এই অবস্থা দেখতে পারছিলাম না। আমি হ্যাঁ করে দিয়েছি আমল। এখন কি হবে? আর তুমি ওকে তোমার কাছে আসতে কি করে বারণ করবে? হ্যাঁ আমল, আমিও সেটাই ভাবছিলাম। মনে হচ্ছে এর কোনো একটা সমাধান বার করতেই হবে। ইউ ডোন্ট ওয়ারি। আমি তোমার সাথে পরে কথা বলছি। আরতি, আরতি, আজকে আমি খুব খুশি। এতদিন পর আমি আমার জীবনের সব থেকে বড় খুশি পেলাম, আর সেটা তুমি দিলে। আর আজ সারা রাত ধরে আমি তোমাকে আদর করব, খুব আদর করব। অনেক দিন ধরে এই দিনের জন্য অপেক্ষা করেছি আমি। সুহাস, না, আজ এটা সম্ভব না। মানে কি বলছো তুমি? আরে তুমি কি বলছো? মায়ের শরীর ঠিক নেই, আর কিছুক্ষণ পরই আমায় মাকে ওষুধ খাওয়াতে যেতে হবে। মায়ের শরীর খারাপ, আর তুমি ফার্স্ট নাইটের কথা ভাবছো? না না,
তুমি ঠিকই বলছো, তুমি যাও, মায়ের কাছে যাও। কালকে ফুলসজ্জা হয়নি তো তাতে কি হয়েছে, কিন্তু আজ নিশ্চয়ই ও আমার গিফটটাকে খুব পছন্দ করবে। আরে আজ এত তাড়াতাড়ি চলে এলে? কেন, তোমার ভালো লাগেনি? চলে যাবো আমি? না না, ভালো লেগেছে তো, খুব ভালো লেগেছে। তোমার জন্য, ঠিক তোমার মতোই মিষ্টি এই গোলাপটা। তোমারই রোম্যান্স। এখন এই গিফটটা নিশ্চয়ই আমার জন্য। অফকোর্স, তোমার জন্যই তো। আর এটা আমি তোমাকে দেবো রাতে, একা। আমি মায়ের ওষুধ নিয়ে আসছি, এক কাজ করো, তুমি যাও ফ্রেশ হয়ে নাও। আমি কিরকম বোকা, তাই না? ও মায়ের এতটা খেয়াল রাখছে আর আমি ভুলভাল ভাবছি খালি। আরে এই আরতি কোথায় গেল? এখনো এলো না। আমি জানি যে আমাদের বিয়েটা খুব তাড়াহুড়ো হয়েছে, কিন্তু আমাদের সুখটা তো আমরা খুঁজে নিতেই পারি। এটা এটা কি করছো তুমি? কি করছি মানে? স্বামী আমি তোমার, ভালোবাসার অধিকার রয়েছে আমার। হ্যাঁ বাবা, অধিকার আছে জানি, কিন্তু তুমি একবার আমায় জিজ্ঞেস করেছো আমি কেমন আছি, আমার শরীর কেমন আছে? ব্যাস, নিজের অধিকার দেখাও তুমি শুধু। কি হয়েছে কি তোমার আরতি? সব ঠিক আছে তো? আসলে ইনফেকশন হয়েছে। কি? কিন্তু হ্যাঁ, এই জন্য আমি 1 মাস তোমার কাছে আসতে পারবো না। আর ডক্টর বলেছে এটা ঠিক হতে অন্তত 1 মাস তো লাগবেই। তুমি চলো, আমি তোমাকে এক্ষুনি আরে না ডক্টরের না, কাছে নিয়ে যাচ্ছি। তুমি চলো। কোনো দরকার নেই, আমি অলরেডি ডাক্তার দেখিয়েছি। আমি তো তোমার সাথে শেয়ার করতেও চাইছিলাম না, কারণ মায়ের শরীর এমনি এত খারাপ, আমি তোমাকে বিরক্ত করতে চাইছিলাম না। কিন্তু এটা কিন্তু কিছু নয়, এখন তুমি 1 মাস আমার কাছে একদম আসবে না, আর এটাও একদম ভাববে না যে আমি আর তুমি কিছু করব। নো চান্স। কি হলো, ফোনটা কেটে দিলে কেন? আরে কে ফোন করেছিল? রিসিভ করতে পারতে। কাটিনি, কেটে গেল। বাবার ফোন ছিল, আমি কথা বলে নিচ্ছি। আমি মাকে চা দিয়ে আসছি। হ্যাঁ, তুমি বলেছিলে না ইনফেকশনের অজুহাত আলটিমেট ছিল। থ্যাংক ইউ। হ্যাঁ, অফকোর্স, আমাদের মধ্যে কিছু হয়নি,
কিন্তু এখনো 3 লাখ টাকা দরকার। ঠিক আছে, বলো কোথায় দেখা করব আমরা? হ্যাঁ ঠিক আছে, আমরা আজই দেখা করব। ওকে, বাই। আমি এতটা ভালোবেসেছিলাম তোমাকে, আর তুমি আমার সাথে বেইমানি করলে। আজ ঠিক হয়নি আমার সাথে। তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছো, বিয়ে আমার সাথে করেছো, আর ফুলসজ্জা অন্য কারোর সাথে। তোমাকে এতটা ভালোবাসি আমি, আর তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে। সব হিসাব আমি একদম পাই টু পাই নেব, আজকেই নেব। সুহাস, এসে গেছো তুমি? খুব সেজে বুঝে গেছিলে। কোথায় গেছিলে? সুহাস, আমি আমার বন্ধুর সাথে বাইরে গেছিলাম, আর মায়ের ওষুধ শেষ হয়ে গেছিল, তাই সেটাও নিয়ে এলাম। কি ধরনের ফ্রেন্ড হয় তোমার? সুহাস, আমার কলেজ ফ্রেন্ড রিনা। তোমার কাছে রিনার সাথে ঘোরাঘুরি করার জন্য সময় রয়েছে, আর আমার জন্য নেই। সুহাস, তুমি কি করছো? তুমি তো জানো আমার ইনফেকশন আছে। আজ তোমার সমস্ত ইনফেকশন আমি ঠিক করে দেবো। এত বড় বিশ্বাসঘাতকতা! তোমাকে এতটা ভালোবেসেছিলাম আমি, সারা জীবন ধরে তোমাকে ভালোবেসেছি, কিন্তু তুমি তো মেয়েই নও। না, এটাও তো সুহাস, প্লিজ এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে পৌঁছিও না। তুমি আমার কথা একবার শোনো, প্লিজ। কিছু 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 শুনতে চাই না, কিছু শুনতে চাই না। সুহাস, বাবা তোর বউ কোথায়? অনেকদিন বাদে আমার শরীরটা বেশ ভালো লাগছে, তাই ভাবছি ওর বাবা মার সাথে ওকে দেখা করে নিয়ে আসি। বেচারি এতদিন ধরে আমার সেবা করছিল, দেখা করার সময় পাইনি। কোথায় তোর বউ? মা, ও কাল রাতে আমার আর আরতির ঝগড়া হয়ে গেছে। ও বাড়ি ছেড়ে চলে গেছে। চলে গেছে? কোথায় চলে গেছে? জানি না মা, ওর ফোনেও ট্রাই করছি কিন্তু পাচ্ছি না। আরে তুই কি পাগল হয়ে গেলি? নতুন বউ ঘর থেকে চলে গেল আর তুই কোনো চিন্তাই করছিস না? তুই
শিগগিরই যা থানায় গিয়ে পুলিশকে কমপ্লেন কর এখনই। হ্যাঁ মা। হ্যালো ইন্সপেক্টর। হ্যাঁ বলুন। স্যার আমার ওয়াইফ কাল রাত থেকে মিসিং। ওর কোনো খোঁজ খবর পাচ্ছি না। তারই রিপোর্ট লেখাতে এসেছি স্যার। স্যার প্লিজ আমাকে হেল্প করুন ওকে খুঁজে বের করার জন্য। মিশ্র বাবু, হ্যাঁ যান, ওনার কমপ্লেনটা নিয়ে নিন। ওকে স্যার। যান। আসুন স্যার। স্যার দুটো লাশ পাওয়া গেছে, তাও অর্ধেক অর্ধেক, একটা মহিলা আর একটা পুরুষের। স্যার মনে হচ্ছে দুজনের অর্ধেকটা অন্য কোথাও জ্বালানো হয়েছে। মুখটাও চেনা যাচ্ছে না কারণ পুরোটাই ঝলসে গেছে স্যার। আর লাশের পাশে কোনো প্রমাণও পাওয়া যায়নি। আপনি আমাকে যে অ্যাড্রেসটা দিয়েছেন এমজি রোডের কাছেই না? হ্যাঁ ঠিক স্যার। বসে পড়ুন। অ্যাকচুয়ালি এমজি রোড থেকে 2 কিলোমিটার দূরে গ্রাউন্ডে আমরা দুটো অর্ধেক কাটা লাশ পেয়েছি, যেটা অর্ধেকটা মহিলার আর অর্ধেকটা পুরুষের। আর লাশ এমনভাবে জ্বালানো হয়েছে যে আমরা কিছু আইডেন্টিফাই করতে পারছি না। আমাদের কনফিউশন দূর করার জন্য আমরা চাই আপনি একবার দিয়ে ওই লাশটাকে দেখে নিন। আর হ্যাঁ, যদি আপনার ওয়াইফের সাথে কারোর শত্রুতা থেকে থাকে বা আপনার যদি মনে হয় আপনার স্ত্রীর কেউ ক্ষতি করতে পারে, তাহলে তার ব্যাপারে কিন্তু আমাদের বলতেই হবে। হ্যাঁ স্যার, একটা লোক ছিল যার সাথে আমার বউ লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলতো। অমল নাম ওর স্যার, ওর নাম্বারও আছে আমার কাছে। এটাই সেই লোকটা স্যার যার সাথে আমার বউ লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলতো। স্যার আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আপনি ভুল লোককে তুলে এনেছেন। সব সত্যি করে বল, তোর আর ওর সাথে কি সম্পর্ক ছিল বল। আমি একজন ডাক্তার আর ও হলো আমার ক্লায়েন্ট। হ্যাঁ স্যার, এই নিন আমার গাড়ির চাবি, গাড়িতে ওর কেসের ফাইলটা পড়ে আছে, আপনি নিজে দেখে নিন। মিশ্রবাবু, স্যার আমি ওর সেক্স চেঞ্জের প্ল্যান করেছিলাম। ও বিয়ের আগে ওর বাবারও পারমিশন নিয়ে নিয়েছিল যে ও সেক্স চেঞ্জ অপারেশন করে পুরোপুরি মহিলা হয়ে যায়, তাহলেই ও বিয়ে করতে পারে, যাতে ও নিজের বিবাহিত জীবনটা ভালোভাবে কাটাতে পারে। আমি আমার মেয়ের সাথে একটু কথা বলতে চাই। বাবা প্লিজ আমার ভালোবাসা কেড়ে নিও না। আমার মেয়ে না হওয়াতে তুমি খুব লজ্জিত হও না তো? এরম অপারেশন হয় যারপর আমি পুরো মেয়ে হয়ে যাব। তারপর তো আমি সুহাসের সাথে থাকতে পারবো, তাই না? আর এই ব্যাপারে আমি ডক্টর আমরের সাথেও কথা বলে নিয়েছি। বাবা প্লিজ। স্যার ওর টেস্টগুলো হয়ে গেছিলো আর 2 মাস পর ওর অপারেশন হওয়ারও কথা ছিল, কারণ ওর কিছু টাকার প্রবলেম হচ্ছিল। চলো তাড়াতাড়ি শুয়ে পড়ো। আরে লজ্জা পেও না, আমার কাছে লজ্জা পেলে হবে কি করে? চলো শুয়ে পড়ো। কিন্তু এরই মধ্যে তোমার মায়ের শরীর খারাপ করে বড় হার্ট অ্যাটাক হয়ে যায়, আর সেই জন্যই ও তাড়াতাড়ি তোমাকে বিয়ে করে, কারণ ওর মনে হয়েছিল ও বেশ কিছুদিন এই ব্যাপারটাকে লুকাতে পারবে। স্যার কিন্তু আরতি কোথায়? আরতি এখন কোনোদিনও আর ফিরে আসবে না, কোনোদিনও ফিরে আসবে না।
আমি তোমায় সব বলছি। আই লাভ ইউ বেবি, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি আপনার মেয়েকে খুব ভালো রাখবো। বান আমাকে আমার জীবনের সব থেকে খুশি আমাকে ফিরিয়ে দিয়েছে। ওর বডিটাকে আমি দুটো ভাগ করে দিয়েছি। আমি পুরো সত্যিটা না জেনেই আরতিকে মেরে ফেলেছি। আমার জন্য সব কিছু করছিল, কিন্তু আমি আরতিকে মেরে ফেললাম। আমি আমার আরতিকে মেরে ফেললাম। ট্রান্সজেন্ডার্স, যারা না পুরোভাবে স্ত্রী হয় আর না পুরুষ, এই ট্রান্সজেন্ডার না জানি কত সময় ধরে এই সমাজে নিজেদের পরিচয় বানানোর জন্য সংঘর্ষ করে যাচ্ছে। কিন্তু এখন সময় বদলে গেছে। আমাদের সরকার আধিকারিকভাবে এই সমস্ত ট্রান্সজেন্ডারতে থার্ড জেন্ডারের দরজা দিয়ে দিয়েছে। প্রায় 5 লাখ লোক নিজেদেরকে এই থার্ড জেন্ডারের শ্রেণীতে অন্তর্ভুক্ত করিয়েছে। মাত্র 5 লাখ। কারণ আজও আমাদের সমাজে না জানি কত ট্রান্সজেন্ডার রয়েছে যাদের পরিবার তাদেরকে লুকিয়ে রেখে দিয়েছে। তারা তাদের পরিচয় সামনে আনতেই চান না। সমাজের বাধার জন্য তারাও ভয় পায়। যেমন আরতির সঙ্গে হয়েছে, তা আধুনিক পদ্ধতিতে অপারেশন করিয়ে সম্পূর্ণরূপে স্ত্রী হয়ে সুহাসের জীবনে আসতে চেয়েছিল। কিন্তু সুহাস এই বলিদানকে বুঝতে পারেনি, আর বুঝতে না পেরে আরতিকে প্রাণে মেরে ফেলে। পরে সুহাস বুঝতে পেরেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। ভুল আরতিরও ছিল। ওর পরিচয় প্রথম দিনেই সুহাসকে বলে দেওয়া উচিত ছিল। যদিও মিথ্যে না বলতো, তাহলে বোধহয় আজ বেঁচে থাকত। এখন সময় এসে গেছে যাতে কাউকে তার পরিচয় কোনোভাবে লোকাতেই না হয়। মেডিকেল সায়েন্স অনেক দূরে এগিয়ে গেছে। ট্রান্সজেন্ডার্স যদি নিজের ইচ্ছেতে ছেলে বা মেয়ে হতে চায়, তবে সায়েন্সের পদ্ধতিতে এটা সম্ভব। এবার পরিচয় লুকোবার নয়, আদায় করবার সময় এসে গেছে, যাতে অন্য কোনো আরতির এরকম পরিণতি না হয়। এরই সঙ্গে আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আরও এক সত্য ঘটনা নিয়ে। শুধু মনে রাখবেন, ক্রাইমের থেকে বাঁচতে গেলে সতর্ক থাকতে হবে। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।